আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে এক বড় ভাইয়ের সাথে পরিচিত হই। বড় ভাই তাদের বয়সে কি কি খেয়েছে, কি কি দেখেছে, আর বর্তমান জামানায় কি কি হচ্ছে, কোন জিনিসটা কিভাবে হলে ভালো হয়, কোন জিনিসটা দাম আগে কেমন ছিল বর্তমানে কেমন, এবং আমাদের জন্য যুব সমাজের জন্য বিভিন্ন দিক থেকে তিনি আমাদেরকে পরামর্শ দেবে। আমরা সেগুলো যেগুলো ভালো সেই পরামর্শগুলো গ্রহণ করবো, আর যেগুলো খারাপ সেই পরামর্শগুলো আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি আমার দর্শকদের বলবেন যে আপনাদের আমলে কি কি খাইছেন, কিভাবে চলছেন, কি কি দেখছেন, আর বর্তমান জামানায় কি হচ্ছে, কি হওয়া উচিত, এই বিষয়ে একটু বলুন। আলহামদুলিল্লাহ, আমরা যখন ছোট ছিলাম তখন চাল খেয়েছি 3.5 টাকা দরে। মাশাআল্লাহ, 3.5 টাকা দর। আর দুধ বিক্রি করেছি এরকমই 3.5 টাকা, 3 টাকা লিটার না কেজি? তখন শেরের মাপ ছিল। আচ্ছা, শেরের মাপ ছিল তখন। আর এই লিটারের মাপও ছিল, কিন্তু শেরের মাপের মাপ হয়েছে আর কি। আর আমরা যখন ছোট ছিলাম তখন কাগজের দামও কম ছিল। মাশাআল্লাহ, পড়াশোনার জন্য সহজ ছিল। হ্যাঁ, সহজ ছিল। 1 টাকা 5 শিকা এরকম কাগজের দাম ছিল লিস্টটা। আচ্ছা, গরুর গোশত, ডিম এগুলা সম্পর্কে কত করে কেজি? তো গরুর গোশত ওই সময় তো এরকম বেচা কিনা হইতো না। ডিমের দাম কত ছিল? ডিমের দাম 8 টাকা হালি, ধরেন 8 টাকা, 7 টাকা, 6 টাকা এরকম হালি ছিল। মাশাআল্লাহ। তখন তো পোল্ট্রি মুরগির জন্ম হয় নাই। তখন পোল্ট্রি মুরগির জন্ম হয় নাই, তখন দেশি মুরগি আমরা খাইছি। যারা যে মুরগি পালতো ওই খেত। না আসিল তখন তারা আর কি কিনা নিত। আচ্ছা, তখন মুরগি আনুমানিক কত টাকা কেজি বা শের ছিল? তখন কেজি ছিল না, তখন পিস হিসাবে ছিল। আর পিস হিসাবে, একটা চোখের মাপে। চোখের মাপে। দেখুন 45 টাকা, 40 টাকা মাঝারি সাইজের মুরগাগুলো মোটামুটি 3.1 কেজি ওজনের, বর্তমানে আধা কেজি এরকম হয়ে যেত এই জাতীয়। 45 টাকা হলেই। 45 টাকা, 40 টাকা এরকম। আচ্ছা, বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে বাড়ি বা ধর্মীয় অনুষ্ঠানে যে গরুর গোশতের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তো কিনা বেচা হতো বাজারে। সেই ক্ষেত্রে গরু আনাম গরু কিনে আনতো, মানে গরুর দাম কম ছিল। গরুর দাম কম ছিল। আনুমানিক কেমন ছিল গরুর দাম? আমি তো একটা গরু কিনছি, আমার আব্বা কিনছে একটা গরু 1000 টাকা দিয়া। একটা গরু, আনাম গরু 1000। আলহামদুলিল্লাহ। একটা বাছুর সহ। মাশাআল্লাহ, একটা বাছুর সহ। একটা দর্শক দেখুন, তিনি মাথা ঠিক আছে না, মানে এটা আমার বাস্তব কথা আর কি। দেখুন দর্শক, 1000 টাকা দিয়ে একটা গরু, সঙ্গে বাছুর ফ্রি, দুবেলা গরু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কোন যুগে বর্তমানে আছি। আচ্ছা, তারপরে আর কি কি? আর খাসি তো মাংস জবাই হতো না? না, খাসি হইতো, কিন্তু আমি একটা খাসি পাচ্ছি। হ্যাঁ, ওই খাসিটা মূল্য 900 টাকা হচ্ছে। বড় খাসি, একেবারে সাইজে বড়। 900 টাকা। 900 টাকা আনাম খাসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দুধের দাম জানলাম, ডিমের দাম জানলাম, খাসি গরুর দাম জানলাম, হাঁস মুরগির আইডিয়া নিলাম। আর আলু না, আর আমরা একটা জমিও বিক্রি করছি। হ্যাঁ, জমির কেমন দাম ছিল? জমিটা যে 500 টাকা করে করা হিসাবে 250 এক করা। আচ্ছা, ওই জমিটা বিক্রি করে 1000 টাকা দিয়ে আমার আব্বা গরু কিনছে। মাশাআল্লাহ। ওখানে আসলে আপনার 3 করে জমি। তার মানে দর্শক দেখুন, জমির দাম ছিল গরুর চাইতেও কম। 1500 টাকা বেচছিলাম। আচ্ছা, আমরা তাহলে গরু সম্পর্কে আইডিয়া নিলাম। জমির দাম আনুপাতিক হারে কমই ছিল অনেক। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি বর্তমানে যে ইয়াং প্রজন্ম আছে, যুব সমাজ, এরা নেশাগ্রস্ত বা ধ্বংসের দিকে যাচ্ছে মনে হচ্ছে আর কি। এগুলো প্রকাশ্যে ধ্বংসের দিকে যাচ্ছে। কারণ ও নেশা করতেছে। আমরা যে মুরব্বী মানুষ আছি, ও যদি জানে না, ও মনে করে আমরা নেশা করতেছি, এরা জানে না, কিচ্ছু জানে না, এরা বোঝে না। কিন্তু আমাদের সামন দিয়ে তারা নেশাকে কিনে নেয়, তার করে খায়। দূরে কিনে নেয়, আমার সামন দিয়ে খায়, দূরে দেয়া। মানে ওরা
নিজেদের অনেক চালাক মনে করে, যে মুরব্বীরা এগুলো বোঝে না, এগুলো কিছু বোঝে না, আমাদের সামনে আপনারা আরে রাস্তা দিয়ে হাঁটলে পায়ের ধাপ ফালানো দেখলে বুঝতে পারি যারা কোন লাইনে হাঁটছে, তারা নিজেকে অনেক পণ্ডিত মনে করে, বুঝা মনে করে, অনেক বুঝা। বর্তমান প্রজন্মকে আমি বলি মুরব্বীদের সম্মান দেওয়া উচিত। আপনারা বা তোমরা যতই নিজেকে পণ্ডিত মনে করো, যে আজকে বড় ভাই বললো যে না, তারা তোমাদের পায়ের পদচারণা দেখলেই বুঝতে পারে, তুমি একদিন বুঝতে পারবা যে না আসলে বয়সে অভিজ্ঞতা, হ্যাঁ চুল এমনি পাকে না, দাড়ি গলা এমনি পাকে নাই, অভিজ্ঞতার কারণেই পাকে। আচ্ছা যাই হোক। আচ্ছা তাহলে বর্তমান প্রজন্মকে আপনি কিছু বলবেন যাতে তারা একটু অ্যালার্ট হয়, সতর্ক হয়, তাদের লাইফটা সুন্দরভাবে সাজাইতে পারে, এই বিষয়ে কিছু বলেন। বর্তমান প্রজন্ম বিশেষ করে লেখাপড়ার দিকে বেশি একটা গুরুত্ব দেয় না। লেখাপড়া করলে যে জ্ঞান বাড়ে এটা তারা এলাও করে না, শুধু মোবাইল নিয়ে বসে থাকে। মোবাইলে যে কত ক্ষতি করতেছে এটা তারা চিন্তা করতে পারতেছে না, তারা বুঝতেও পারতেছে না যে মোবাইলে অনেক ক্ষতি করে, ব্রেনের দিক দিয়ে, আপনার চোখের দিক দিয়া, এরপরে আপনার জ্ঞানের দিক দিয়া, সব দিক দিয়ে মোবাইল ক্ষতি করে। মোবাইল নাকি আপনার কাছে রাখলে হার্টেরও সমস্যা হয়, এরকম শুনি। তো এই দিক দিয়ে ক্ষতিকর, কিন্তু উপকার, মোবাইল আবার উপকার আছে। উপকার যেমন খবর দ্রুত জানা যায়, এটা হলো উপকার। আর সহজে একজন আরেকজনের সাথে কথা বলতে পারি, আর সহজেই আর কি খবর গুলো আগে জানতাম না, এটা আমি বর্তমানে জানি। কিন্তু মোবাইলের কারণে বেশিরভাগ এই দুর্ঘটনা ঘটে, ছিনতাই হয়, চুরি ডাকাতি, এরকম এইগুলি হয় মোবাইলের কারণে। আর বিগত সরকারের আমলে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, বর্তমান ডক্টর ইউনূস সাহেবের আমলে তার কিছু নিয়ন্ত্রণে আসছে আর কি, আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আসছে। তো আরেকটু নিয়ন্ত্রণে আসতো যদি আমাদের আরেকটু কাছে আনতো। যেমন আপনার চাল ছিল 60 টাকা করে, এটা চালের নিয়ন্ত্রণে আনতে পারেনি। চালটা যদি 50 টাকা করে হয় তাহলে সাধারণ পাবলিকের জন্য সুবিধা হবে, সবার জন্য, পাবলিকের জন্য সুবিধা হবে, কৃষকের জন্য সুবিধা হবে। আচ্ছা চালটা, এরপরে ডিম আগে তো মনে করেন 50 থেকে 60 টাকা অ্যাভেলেবল থাকতো, কিন্তু এই সরকারের আমলে এসে আপনার 50 টাকা মোটামুটি আছে। 50 টাকা থেকে যদি 40 টাকা করা হয় তাহলে আপনার পোল্ট্রি খামারির সমস্যা হবে না, আর আমরা যারা জনগণ কিনা খাই তাদেরকেও সমস্যা হবে না। 40 টাকা হলে মোটামুটি। আপনার মতামত হচ্ছে চাউলটা যদি সরকার নিয়ন্ত্রণ করে মোটামুটি 50 টাকা কেজিতে, 50 টাকা কেজি আনতো, ডিম যদি 40 টাকা হাড়িতে আনতো, আর আলু তো মোটামুটি নিয়ন্ত্রণ করে ফেলছে, নিয়ন্ত্রণের মাধ্যমে ছিল বিগত সরকারের আমলে। মনে করেন আলু এই যেরকম 20 টাকা খাইতেছি, তখন 35 টাকা 40 টাকা খাওয়া লাগছে, আবার কোন সময় আপনার 70 টাকা আলু কিনে খাওয়া লাগছে, এরকম। আর নিত্যপণ্য দ্রব্যমূল্যের মধ্যে সয়াবিন তেলটা, এটা বিগত সরকারের আমলে যেরকম দাম ছিল বর্তমান সরকারের আমলে এরকমই দাম, কিন্তু এটা আমাদের সাধারণ পাবলিকের জন্য একটা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আর কি। এটা ক্রয় ক্ষমতার মধ্যে আসলে আমাদের জন্য একটা ভালো হয় আর কি। আচ্ছা ভাইজান, আপনাদের আমলে দাদা দাদি নানা নানির মধ্যে একটা মধুর সম্পর্ক ছিল, স্বামী স্ত্রী বা স্বামী ভক্তি, স্ত্রীর প্রতি যে একটা ছিল, কদর ছিল, সেটা বর্তমান যুগের স্বামী স্ত্রীর মধ্যে একটু কম পরিলক্ষিত হয়। এটা আপনি কি বলবেন এই বিষয়ে? না, তখন তো তারা এরকম ভক্তি করেছে, পীরের মতো ভক্তি করেছে স্বামীকে। আমার দাদা দাদি নানা নানি, আমার বাপ মা, এরা পীরের মতন মানছে। বর্তমানে স্বামীকে বর্তমানে একটু শিক্ষিত হওয়ার কারণেও এটা এগুলি হয় না আর কি। ওই মানাটা একটু কম মানে অনেক ফ্যামিলিতে মানে, কিন্তু অনেক ফ্যামিলিতে মানে না। মনে করেন ওইটা ইসলাম যারা জানে তারা একটু মানে, আর ইসলাম যারা জানে না তারা ভ্রুক্ষেপ করে না, যে স্বামী কি জিনিস বা বাপ মা কি জিনিস এটা মানে না। আল্লাহ হুকুম যে বাপ মার সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা অনেক ফ্যামিলি মূর্খতার কারণে জানে না, তারা বাপ মার সাথে ভালো ব্যবহার করে না। আবার শিক্ষিত ফ্যামিলিও বাপ মার সাথে অনেক সময় আল্লাহ তাআলা বলছে যে তোমরা বাপ পিতা মাতার সাথে ধমকের সুরে কথা বলো না, অথচ দেখা যায় শিক্ষিত ফ্যামিলির মধ্যে ধমকের সুরে কথা বলে।
আল্লাহর হুকুম ঠিক মতো মানে না। আচ্ছা, তাহলে বর্তমান জামানায় স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভক্তি অনেকটাই কমে গেছে। অনেকটাই কমে গেছে। আগে যেমন পীরের মতো দেখতো, এখন অনেকে দেখে না। দেখেন অনেকে দেখা যায় স্বামীর গায়ে হাত তুলতে মিস করে না, এরকমও হয়। অনেক এরকম হয়। বাসা এগুলি বাড়িতে, ঠিক না। ভাড়া বাড়িতে এরকম হয়তো, হয়, এরকম হয়, এগুলি ঠিক না। এগুলি বা দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ঝামেলা হয়। এতে কি করলে ভালো হয় একটু মতামত দেন। তারা যদি ইসলামটাকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে যায়, জি তাহলে সমাজে সুখ শান্তি আসতে পারে। জি, জি। এছাড়া অন্য কোনো কিছুতে শান্তি আসবে না। মানে ইসলামের পরিবেশ ফিরে আনতে হবে, তো ফিরে আনতে হবে, সব মিলে ইসলামিক পরিবেশ ফিরে আনতে হবে। ফিরে আনতে হবে। তাহলে, আপনি বর্তমান প্রজন্মকে ইসলামিক উন্নয়নে আসতে হবে। ইসলামিক আচ্ছা, মূল্যনীতি বর্তমানে আসতে হবে। আমাদের রাজনীতিতে যে একটা বিপ্লব চলে আসছে, হ্যাঁ, সেক্ষেত্রে আগামীতে কি ধরনের সরকার আপনি আশাবাদী, বা কি ধরনের মানে সরকার আসলে ওই যে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে, এটা আপনি কি মনে করেন? যেমন ইংরেজি একটা কথা আছে, ইসলামিক দ্য কমপ্লিট সুট অফ লাইফ। ইসলামী হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। জি জি, এটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের শান্তি আসে নাই, আসতে পারেও না, আর আসবেও না। এই জন্য ইসলামিক দলগুলো যদি এগিয়ে আসে, তারা যদি একতাবদ্ধ হয়, তারা যদি একটা ইসলামিক সরকার গঠন করে, এই জমিনে আল্লাহ হুকুমত কায়েম করে, তাহলেই এই জাতি এই অসভ্যতা থেকে ফিরে আসতে পারবে। নতুবা যদি এই আওয়ামী লীগ বিএনপির মতন এরকমই হয়ে যায়, তাহলে কোনোদিনও সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। যেরকম আমরা হাইলাইট করে কোন রাজনৈতিক দলের নাম না নিয়ে, আমরা, আপনার মনোভাব হচ্ছে যে যে রাজনীতিতেই করুক, তার রাজনীতির জ্ঞান ধ্যান যেন ইসলামিক ইসলামিক মন মাইন্ডেড হয়, এরকম হলে ভালো হয়। হ্যাঁ, এরকম হলে ভালো হয়। এরপরে আমার একটা কথা দেখেন, আমার ব্যক্তিগত ভাবে আমি একটা কথা বলি, যে আমি দরখাস্ত দিয়েছিলাম উপজেলায় জি একটা কলের জন্য। ওখানে প্রথম প্রাথমিক ভাবে ওদের অফিসার গুলা যারা আছে, তারা আমাদের বলে দিল যে আমি কল দিবই না, আমি যত টাকাই দেন না দিবই না। আমি তখন কিছু বলি নাই, তাই এরকম ব্যাপার, আমি তো দরখাস্ত দিয়েছি কলের জন্য, তাই আপনি একটা আমাদের ব্যবস্থা করে দেন। তখন তিনি 3 বার যায়, তারপরে সুপারিশ করে তারপরে আমার এই কলার দিছে। এতে সে 1 টাকাও নেয়নি আমার থেকে, মানে আপনার নিজের গাড়ি ভাড়া দিয়ে সে চলে গেছে আমার উপকারের জন্য। এরপরে তিনি কল পাস করে দিছে, আমি পরে আমার বাইকটা কল গাড়ি দিয়ে গেছে। করে পানি খাচ্ছেন এখন? হ্যাঁ, সেই কলে পানি খাচ্ছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যে কল আমি 1 লক্ষ টাকা হলেও গাঁটতে পারতাম না, সেই কল অনায়াসে পেয়ে গেছেন। জি, মাশাআল্লাহ। শুধু সরকারি যে ফিটা, ওই ফিটা আমি শুধু দিছি। জি জি, যাই হোক, আপনার অনেক মূল্যবান মতামত তুলে ধরছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমিও আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাক্ষাৎকারে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম।